পলাশমতি রানীর কক্ষে প্রবেশ করল। রানী পলাশমতিকে দেখে দাসীদের কক্ষ ত্যাগ করার নির্দেশ দিল। দাসীরা চলে যেতে রানী পলাশমতিকে বলল, তোমার অস্ত্র শিক্ষা কেমন চলছে? জি আম্মাজান, ভালো। কতটা ভালো? চলো আজ আমি তোমার পরীক্ষা নিব। পরীক্ষা? হ্যাঁ। পলাশমতি সম্মতি জানালো। রানী তাকে নিয়ে এক সৈন্যের কাছে গেল। পলাশমতিকে সৈন্যের সাথে যুদ্ধ করতে বলল। পলাশমতি প্রথমে না করছিল, কিন্তু আম্মার জেদের কাছে হেরে রাজি হলো। শুরু হলো পলাশমতি এবং সৈন্যের যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে পলাশমতি হেরে গেল। পলাশমতি সৈন্যের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। যদিও সৈন্য ততটা গভীর আঘাত করেনি, তবুও ভারসাম্য রাখতে না পেরে পড়ে গেল। পলাশমতিকে তুলে রানী ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি শিখেছ তুমি? সামান্য এক সৈনিকের কাছে পরাজিত হও? সৈনিক বলল, রানী সাহেবা মার্জনা করবেন। রাজকন্যা ছোট, তার সামর্থ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছে। চেষ্টা নয়, সাফল্য চাই আমি। পলাশমতি যে বয়সে চেষ্টা করছে, এই বয়সে বীরঙ্গলতার অস্ত্র শত্রুর শিরচ্ছেদ করত। পলাশমতিকে বীরঙ্গলতার থেকে বেশি পারদর্শী হতে হবে। ভবিষ্যতের রানী হওয়ার জন্য তাকে পারতে হবে। রানীর রাগান্বিত কণ্ঠস্বরে পলাশমতি ভয় পেল সৈনিক। রানী মনে মনে বলল, পলাশমতি রাজে সিংহাসন দখল করা মানে আমার দখল করা। কারণ পলাশমতি আমার সিদ্ধান্তের ওপর কোনো কথা বলতে পারে না, তাই আমি যেভাবে বলবো সে সেভাবেই রাজত্ব করবে। যুদ্ধের প্রস্তুতি চলছে খুব ভালোভাবে। সৈন্য সংখ্যা কম হতে পারে, কিন্তু তাদের কাজটা অনেক বেশি। লতা বেশ খুশি সবার মনোবল সাহস দেখে। জয় বা পরাজয় যেটাই ঘটুক না কেন, তাদের মধ্যে কোনো ভাবান্তর নেই। সবার মধ্যে একটাই কথা, মৃত্যু দিয়ে হলেও আমরা জয়ী হব। সবার কাজে বেশ খুশি লতা। অন্যদিকে মাধবীর ভয় কেটে গেছে। সবার সাহসিকতার মধ্যে তার একটু ভয় হারিয়ে গেছে। লতা সবার উদ্দেশ্যে বলল, কিছু সময় সবাই বিশ্রাম নিন। বিশ্রামের পর আমরা পুনরায় শুরু করব। সবাই সম্মতি জানালো। লতা সেনাপতির উদ্দেশ্যে বলল, সবার আহারের দিকটা একটু দেখবে। আহার করে বিশ্রাম নিক সবাই, তারপর পুনরায় যুদ্ধের প্রস্তুতি শুরু হবে। আমি একটু আসছি, আপনি এদিকটা দেখবেন। সেনাপতি বলল, নিশ্চয়ই রাজকন্যা। লতা চলে গেল। মাধবী তার পূর্বে রাজমহলে গিয়েছে। তার মাতার জরুরি ডাক পড়েছে। মাধবী তার মাতার কক্ষে প্রবেশ করে বলল, আমাকে ডাকছিলেন আম্মাজান? মাধবীর আম্মা বলল, হ্যাঁ। তুমি সব কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছো তো মাধবী? কোন সিদ্ধান্তের কথা বলছেন আপনি? যুদ্ধের সিদ্ধান্ত। দেখো, এত কম সৈন্য নিয়ে জয়লাভ করা অসম্ভব। আমার খুব ভয় হচ্ছে। মাধবী মুচকি হেসে আম্মাকে জড়িয়ে ধরল, তারপর বলল, আপনি ভয় পাচ্ছেন কেন আম্মা? বীরদের আম্মার হৃদয়ে ভয় থাকতে নেই। আজ আপনার মনে সংকোচ থাকলে অন্যরা আমার সম্পর্কে কী ভাববে আম্মা? তারা বলবে মাধবী নিজের আম্মার তার বীরত্বের ওপর সংশয় রয়েছে। সেখানে আমরা তাকে ভরসা কিভাবে করব? আম্মা, আপনি জানেন না, ঘর থেকে একজন ব্যক্তি তার সাহসের মূলমন্ত্র পায়। মাধবীর আম্মা তার দিকে তাকিয়ে রইল। মাধবী বলল, ঘর বলতে আম্মা আব্বা এবং তাদের বিশ্বাসকে বোঝায়। আপনি আমার ঘরের রানী হয়ে আমার উপর বিশ্বাস রাখতে না পারলে যে আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলব। মাধবীর আম্মা বলল, লতাকে বারণ করলে হয় না? তোরা দুজন যদি না পারিস। এতক্ষণ অবধি আমি আপনাকে কি বোঝালাম আম্মা? আমি বুঝেছি, কিন্তু তাও আপনার এত সংশয় কেন? আম্মা, আপনি চান না পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত হতে? রাতের আধারে যে নির্যাতনের শিকার হন, তা থেকে মুক্ত হতে? মাধবীর আম্মা চমকে মাধবীর দিকে তাকিয়ে রইল। মাধবী বলল, আম্মা এবং কন্যার সম্পর্ক তৈরি হয় তাদের চোখের ভাষায় হৃদয় পড়ার জন্য। আপনি ভাবলেন কিভাবে? আমি আপনার চোখে চোখ রেখে আপনার যন্ত্রণা বুঝতে পারবো না। আম্মাজান, আমি আপনার যন্ত্রণা বুঝি। ছোটবেলায় যখন লতা বড় মানুষের মতো কথা বলতো না, তখন আমি বুঝতে পারতাম না। কথার ভাবার্থ না বুঝলেও এতটুকু বুঝতাম, লতার চিন্তাধারায় নারীদের যন্ত্রণা নেই, নারীদের আনন্দ সুখ আছে। লতা যখন বলতো রাজ্যের সকল নারীর নিজের মতো বাঁচা উচিত, তখন আমি আপনার স্বাধীনতার কথা ভাবতাম আম্মা।
আজ লতা জয়ের জন্য পাগল কেন জানেন? যাতে সে 3 রাজ্যের সকল নারীকে স্বাধীনতা দিতে পারে। আর আমি জয় কেন চাই জানেন? আমি আপনার জন্য আম্মাজান, শুধুমাত্র আপনার জন্য। আমি জানি না আব্বাজানকে কখনো বদলাতে পারবো কি না, তবে আপনার উপর নির্যাতনকে আমি বদলাবো, এই যুদ্ধে জয়লাভ করে বদলাবো। তাই আমাকে বাধা না দিয়ে সাহস দিন আম্মা, সাহস দিন। মাধবীর আম্মা নীরব। নীরবতার মধ্য দিয়ে তিনি অনেক কিছু বলছেন, যা মাধবী বুঝতে পারল। রাজা লতার সাথে আলাদা কথা বলার জন্য তাকে নিজ কক্ষে ডাকল। লতা রাজার কক্ষে আসতে তিনি প্রশ্ন করলেন, শখানেক সৈনিক নিয়ে তুমি যুদ্ধে জয়লাভ করার আশা রাখছো কিভাবে? সেটা আমার চিন্তা মহারাজ। না, শুধু তোমার চিন্তা নয়, তোমার জয়ের সাথে আমার রাজ্যের ভালো মন্দ নির্ভর করছে। তোমার পরাজয় আমার রাজ্যকে শেষ করে দেবে। আমি এ পরাজয় মানতে পারবো না। একজন রাজা হয়ে আপনি শুরুতে পরাজয় নিয়ে কেন ভাবছেন? আপনি জয়ের কথা চিন্তা করুন, জয় হবে। এত নিশ্চিতভাবে তুমি জয়ের কথা কিভাবে বলছো? জয় হবে, জয় হতে বাধ্য, কারণ এ এক কন্যার লড়াই। এখানে পরাজয়ের কোনো শব্দ আসতে পারে না, আমি আসতে দেব না। যুদ্ধ যতই কঠিন হোক, জয় নিয়ে তবে ফিরব। আপনি শুধু শুধু চিন্তা না করে নিজ কাজে মন দিন। আপনার জরুরি কথা এটা হলে আমি আসছি, আমার কাজ আছে। লতা চলে গেল। রাজা বীরঙ্গলতার বলার ভঙ্গি ভাবল, কতটা তেজ নিয়ে বলল, এ এক কন্যার লড়াই। রাজার মনে হচ্ছে তার সব চিন্তা শেষ। 4 দিন শেষ। লতা সকল সৈনিকদের উদ্দেশ্যে বলল, আজ সারাদিন আপনারা বিশ্রাম নেবেন। যুদ্ধের প্রস্তুতি স্বরূপ এই বিশ্রাম। আমি চাই না কাল আপনার মুখশ্রীতে ক্লান্তির কোনো ছাপ দেখা দিক। আপনারা আজ নিজেদের সমস্ত চিন্তা ভুলে নিজের মস্তিষ্ককে সতেজ করার চেষ্টা করবেন। কাল কি হবে, কি ঘটতে চলেছে, এসব ভাবার কোনো প্রয়োজন নেই। কাল সেটাই হবে যেটা হওয়ার। নিজেদের সকল চিন্তাকে দূর করে সবাই বিশ্রাম নিন। সেনাপতি সকলের উদ্দেশ্যে বললেন, রাজকন্যা যা বলবেন তাই করো। আর শোনো, কারো স্বপ্নেও পরাজয়ের কথা যেন না আসে। সবার স্বপ্নে জয় দেখতে চাই। তোমরা নিজেদের জন্য না হোক, রাজকন্যার জন্য জয়ের কথা ভাববে। আমাদের চিন্তা চেতনা সব কিছুতে আমরা জয় চাই। সবাই সম্মতি জানালো। মাধবী এবং লতা সবাইকে বিদায় জানিয়ে নিজেরাও চলে গেল বিশ্রাম নিতে। যুদ্ধের পূর্বে মস্তিষ্ক ঠান্ডা রাখতে চায় তারা। অন্যদিকে পলাশপুর রাজ্যের রাজা সকলের উদ্দেশ্যে বললেন, তোমরা আজ সারাদিন সারা রাত প্রস্তুতি নিবে। যে করেই হোক আমরা জয় চাই। আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে একজন নারী, তবে আমরা যতটা শুনেছি তাতে বীরঙ্গলতাকে দুর্বল ভাবা বোকামো। আমরা সেই বোকামি করতে চাই না। গোপন সূত্রে খবর পেয়েছি তাদের সৈন্য সংখ্যা খুব নগণ্য। যাদের পরাজয় আমাদের হাতে নিশ্চিত। তবে বীরঙ্গলতাকে নিয়ে কিছুটা ভয় রয়েছে। আমি চাই তোমাদের সবার উদ্দেশ্যে বীরঙ্গলতার মৃত্যু হোক। তোমরা সবাই বীরঙ্গলতার প্রতি বিশেষভাবে লক্ষ্য দিবে। কালকের যুদ্ধ বীরঙ্গলতার জীবনের প্রথম এবং শেষ যুদ্ধ হোক। সবাই রাজার কথা মতো প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের দিন রাজা রাজমাতার থেকে অনুমতি নিয়ে বীরঙ্গলতা চলল যুদ্ধক্ষেত্রে। মাধবীও সকলের থেকে অনুমতি নিল। অবশেষে নিজের আম্মাকে চোখের ইশারায় চিন্তামুক্ত থাকার আশ্বাস দিল। যুদ্ধক্ষেত্রে শুরু হলো ভয়াবহ যুদ্ধ। অপরপক্ষের হাজার হাজার সৈন্য। সেখানে বীরঙ্গলতার সৈন্য সংখ্যা খুবই নগণ্য, কিন্তু তারা কেউ ভয় পাচ্ছে না। তাদের চোখে মুখে জয়ের প্রত্যাশা দেখা দিচ্ছে। চারিদিকে রক্তপাত। শুরু হয়েছে এক ভয়াবহ যুদ্ধ। আপাতত বীরঙ্গলতার কোনো সৈন্য এখন অবধি নিহত হননি, তবে অপরপক্ষের বেশ কিছু সৈন্য ইতিমধ্যে মারা গেছে। বীরঙ্গলতার অস্ত্র চালনা দেখে অপরপক্ষের সৈন্যরা বেশ ভয় পাচ্ছে। এক আঘাতে একের অধিক সৈন্যের শিরচ্ছেদ করছে বীরঙ্গলতা। বীরঙ্গলতার পুরো মুখশ্রী কাপড়ে মোড়ানো, শুধু আখি যুগল বের করা। সে আখি যুগলের তেজ দেখে সৈন্যরা বেশ ভয় পাচ্ছে। সৈন্যরা বুঝতে পারল যুদ্ধের সঠিক পদ্ধতি অবলম্বনে তাকে আঘাত করা সম্ভব হবে না। অন্যদিকে মাধবীলতা বেশ লড়াই করছে, তারও শুধু আখি যুগল বাহিরে বের করা। মাধবী এবং লতার যুদ্ধের সাজ এটা। এ সাজ লতার আবিষ্কার। তার ভালো লাগে নিজের চোখের হিংস্রতায় শত্রুর ভয় মিশ্রিত মুখশ্রী দেখতে। বীরঙ্গলতার সৈন্য সংখ্যা কম হতে পারে, কিন্তু তাদের পারদর্শিতা কয়েক হাজার সৈন্যের থেকে বেশি।
অপরপক্ষে কিছু সৈন্য পিছু হটছে, তবে অনেকে ভয় পাচ্ছে না। যুদ্ধের এক পর্যায়ে পলাশপুরের রাজকুমার কৌশলে বীরাঙ্গলতার পিছনে চলে গেল। পিছন থেকে আঘাত হানবে এমন সময় লতা লাফ দিয়ে উল্টো পাশে চলে গেল। রাজকুমারের আঘাতে তাদের সৈন্য নিহত হলো। রাজকুমার ক্ষিপ্ত চোখে বীরাঙ্গলতার দিকে তাকালো। লতার চোখের ভাষায় বুঝিয়ে দিল, শত্রুর উপস্থিতি যেদিকেই থাকুক, বীরাঙ্গলতা অনুভব শক্তি তার থেকে প্রখর। রাজকুমার পুনরায় বীরাঙ্গলতাকে আঘাত করতে গেল। লতা তার অস্ত্র দিয়ে আঘাত সামলে নিল। হঠাৎ রাজকুমার বলে উঠল, মাধবী লতার শিরচ্ছেদ করো, তার অস্ত্র পড়ে গেছে এই সুযোগ। লতা কিছু মুহূর্তের জন্য নিজের দৃষ্টি মাধবীর দিকে দিল। তৎক্ষণাৎ রাজকুমার লতার বাহুতে আঘাত করল। লতার হাত থেকে অস্ত্র পড়ে গেল। রাজকুমার যত দ্রুত না আঘাত করেছে, তার থেকে দ্রুত লতার পায়ে এমনভাবে ধাক্কা দিল যে লতা নিচে পড়ে গেল। সব কিছু এত দ্রুত হয়ে গেল যে লতা সামলানোর সময় পায়নি। রাজকুমার লতার গলায় অস্ত্র ধরল। শয়তানি হাসি দিয়ে বলল, এবার তোমায় কে বাঁচাবে বীরাঙ্গলতা? রাজকুমার তৎক্ষণাৎ নিজের অস্ত্র উপরে তুলে নিয়ে লতার গলায় বসিয়ে দিল। লতা চোখ বন্ধ করে নিল। তলোয়ার তার গলায় আঘাত হানার পূর্বে বাধা পেল। লতা নিজের গায়ে আঘাত অনুভব না করে চোখ মেলে তাকালো। লতার দিকে আসা তলোয়ারকে অন্য এক তলোয়ার বাধা প্রদান করেছে। বাধা দেওয়া তলোয়ারের মালিক দেখার জন্য লতা ঘুরে তাকালো। সামনে এক দৃষ্টিতে মেঘ তার দিকে তাকিয়ে রয়েছে। লতা তাকাতে দুজনের চোখাচোখি হলো। মেঘ লতার থেকে দৃষ্টি সরিয়ে যুদ্ধে মনোযোগ দিল। লতা নিজের পড়ে যাওয়া তলোয়ার হাতে তুলে নিয়ে পুনরায় যুদ্ধ শুরু করলো। সে এক ভয়াবহ যুদ্ধ। যুদ্ধ প্রায় শেষের দিকে। শত্রুপক্ষের সৈন্যরা একে একে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছু সফল হয়েছে, কিছু অসফল। যুদ্ধের এক পর্যায়ে লতার পিছন দিয়ে পুনরায় আঘাত করার চেষ্টা করছিল একজন। আশ্চর্যের বিষয় হলো, এই ব্যক্তি লতার পক্ষে যুদ্ধ করতে এসেছিল। সে লতার দিকে আঘাত হানছিল। তৎক্ষণাৎ মেঘ লতাকে টেনে সরিয়ে নিল। লতা গিয়ে মেঘের বুকে পড়ল। মেঘের এক হাত লতার কোমরে চলে গেল। লতা মেঘের মুখ থেকে মুখ তুলতে তার মুখের ওপর দিয়ে কাপড় সরে গেল। মেঘ এবং লতার পুনরায় চোখাচোখি হলো। মেঘ বীরাঙ্গলতার স্থানে নিজের বন্ধুকে দেখে মুচকি হাসল। অন্যদিকে সেই লোকটি পুনরায় লতার উপরে তলোয়ার চালাতে যাচ্ছিল। এমন সময় সেনাপতি এসে বুক পেতে দিল। তলোয়ারটি তার পেটে গেঁথে গেল। মেঘ লতাকে ছেড়ে দিয়ে আব্বাজান বলে চিৎকার দিল। লতা ঘুরে পিছনে তাকালো। লোকটি লতাকে তৃতীয়বারের মতো আঘাত করতে যাচ্ছিল। এবার লতা তাকে আটকালো। মেঘ গিয়ে সেনাপতিকে ধরল। অন্যদিকে শত্রুর সংখ্যা কমে গেছে। যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র অপর রাজ্যের রাজা রাজকুমার রয়েছে, যাদের মধ্যে রাজাদের সৈন্যরা ধরে নিয়েছে। আর রাজকুমারকে মাধবী ধরল। রাজকুমার হার মেনে নিয়ে মাধবীর পায়ে পড়ে পড়ল, আমাকে ক্ষমা করে দাও, মেরো না। মাধবী তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গলায় তলোয়ার ধরল। মাধবীর চোখে ভেসে উঠল তার আপা পদ্মাবতীর চোখের অশ্রু, যার গায়ে থাকা দাগগুলো। মাধবী দাগ এবং ক্রোধ নিয়ে রাজকুমারের গায়ে তলোয়ার চালাবে এমন সময় এক সৈন্য তাকে বাধা দিল। মাধবী নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, এদের সবাইকে বন্দি করে নিয়ে যাও। অন্যদিকে লতা লোকটিকে মারতে চায়নি, তাকে জীবিত বন্দি করতে চাচ্ছে। তাকে বন্দি করলে রাজ্যের যে শত্রুকে এতদিন ধরে সে খুঁজে চলেছে তাকে ধরতে পারবে। লতার ধারণা এ তারই লোক। কিন্তু লতাকে ব্যর্থ করে দিয়ে আড়াল থেকে এক তীর এসে লোকটিকে শেষ করে দিল। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। লতা লোকটিকে ধরল। লতা বলল, কে তোমাকে পাঠিয়েছে? লোকটি আমতা আমতা করে বলল, তার নাম আমি বলতে পারবো না। আমার পরিবার শেষ হয়ে যাবে। আমি বিশ্বাস রাখি ভবিষ্যতের রানী নিজের শত্রুকে ঠিক খুঁজে বের করবে। লতা সৈন্যদের তার চিকিৎসার ব্যবস্থা করতে বলল। মাধবী এবং লতা দুজনে সেনাপতির কাছে আসলো। লতা বলল, সেনাপতিকে নিয়ে চলো, তার চিকিৎসার প্রয়োজন। সেনাপতি লতার হাত ধরে বলল, আমার হাতে সময় নেই। আপনি বিচলিত হবেন না রাজকন্যা। বীরের মৃত্যুতে জয় থাকে আপনি সেদিন বললেন, মনে আছে? আমার মৃত্যু জয়ের। একটু থেমে পুনরায় বলল, আমার চিন্তাধারাকে পরিবর্তন করার জন্য আপনি একটি ধন্যবাদ পান। আজ কেন জানি না ধন্যবাদটি দিতে ইচ্ছে করছে না। আমি আপনার শাসনামল হয়তো বাস্তবে দেখতে পাবো না, কিন্তু ছবি আকারে কল্পনা করেছি। আমি জানি আপনি খুব ভালো শাসক হবেন।
পারলে আমার পরিবারকে একটু দেখবেন। আমার পুত্র একটু ছেলে মানুষ, সে কোনো ভুল করলে তাকে ক্ষমা করে দিবেন। সেনাপতি নিস্তেজ হয়ে পড়লেন। মেঘ কান্নায় ভেঙে পড়ল। সৈন্যরা সবাই আহতদের নিয়ে গেল, তাদের চিকিৎসা শুরু হলো, কিন্তু সেনাপতি এবং সেই লোকটিকে বাঁচানো সম্ভব হয়নি। লতার সৈন্যদের মধ্যে তারা দুজন মারা গেল এবং কিছু আহত হয়েছে, যাদের চিকিৎসা চলছে। আশা করা যায় সুস্থ হয়ে যাবে। কেটে গেল 2 দিন। সেনাপতির শোকে রাজ্যে শোকাহত। লতার সাথে 2 দিন মেঘের সাক্ষাৎ হলেও সেভাবে কথা হয়নি। মেঘ তার পিতার মৃত্যুতে বেশ কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়াটা স্বাভাবিক। লতারও বেশ কষ্ট পেয়েছে। যে কটা দিন সেনাপতিকে পেয়েছে তাতে তার আচরণ, তার দায়িত্ববোধে তারা মুগ্ধ ছিল। তার মতো সেনাপতির রাজ্যে প্রয়োজন ছিল। মেঘরাজ মনমরা হয়ে তাদের ঘরে বসেছিল। পাশের ঘরে তার আম্মা এবং বোন নীরবে কান্না করছে। মাধবী তাদের ঘরের সামনে এসে শব্দ করে বলল, আসবো? ভিতর থেকে মেঘের আম্মা এসে বলল, হ্যাঁ আসুন, আপনি এখানে। মাধবী এগিয়ে গিয়ে বলল, আমাকে আপনি করে সম্বোধন করবেন না কাকিয়াম্মা, আমি আপনার কন্যার মতো। আচ্ছা, তুমি এখানে? মেঘরাজ আছে? হ্যাঁ, পাশের কক্ষে। আমি তার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা যাও। মাধবী পাশের ঘরে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গেল। তারপর বলল, 2 দিন ধরে লতা এবং আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমরা জানি না আমাদের কথা আপনারা বুঝতে পারছেন কি না, তবুও শেষবারের মতো বলছি, বীরের মৃত্যুতে কষ্ট নয়, শ্রদ্ধা থাকতে হয়। আপনারা তার জন্য কষ্ট না পেয়ে তার মহৎ কাজের জন্য তার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদিত করুন। তিনি উপরে বসে হয়তো সেটাই চাচ্ছেন। মেঘের আম্মা মাথা নাড়িয়ে গিয়ে কন্যার পাশে বসল। মাধবী মেঘের কক্ষে গেল। মেঘ আনমনে বসে আছে। মাধবী গিয়ে তার কাঁধে হাত রাখল। মেঘ হকচকিয়ে উঠল। মেঘ বলল, কে? আমি। মেঘ এবার মাধবীকে দেখল। মাধবী মেঘের পাশে বসল। বেশ শান্ত কণ্ঠে বলল, কষ্ট পাচ্ছ? জানি না, এরকম কোনো উত্তর হয় না। 2 দিন ধরে দেখছি তোমায়। আর কত কষ্ট পাবে? পৃথিবীতে কেউ সারা জীবন থাকবে না। কেন বুঝতে পারছো না? পারছি, তবে সেদিন যদি আমি একটু বেশি মনোযোগী হতাম তবে হয়তো আমার আব্বা বেঁচে থাকতো। দেখো, সেদিন তো তোমার ওখানে যাওয়ার কথা ছিল না, তবুও তুমি গিয়েছিলে, লতাকে বাঁচিয়েছো, আমাদের সাথে যুদ্ধ করেছো, এটাই তো বেশি পাওনা, তাই না? মৃত্যু কার কখন হবে সেটা তো আমরা কেউ বলতে পারি না। তুমি এতটা ভেঙে পড়লে কিভাবে চলবে? তোমার আম্মা, বোন, তাদের দায়িত্ব নিতে হবে না তোমার? তুমি এখানে ভেঙে পড়ছো, তারা ওখানে ভেঙে পড়ছে, তো কে কাকে সামলাবে? মেঘ হঠাৎ মাধবীর দিকে ভালোভাবে তাকালো। তার মাধবীর কথা শুনতে একদম ভালো লাগছে না। মাধবীর মতে মেঘ সেনাপতি পুত্র হয়, সেদিন যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, কিন্তু সেটা সঠিক নয়। মেঘ তো সেদিন শুধুমাত্র তার রাজকন্যাকে দেখার জন্য গিয়েছিল। মেঘের মাধবী মুখের কথাগুলো শুনতে ইচ্ছে করছে না। এই কথাগুলো সে রাজকন্যার থেকে শুনতে চায়, কিন্তু রাজকন্যা সে কোথায়? মেঘ প্রশ্নটি দমিয়ে রাখতে পারল না, তাই বলল, রাজকন্যা আসেনি। মাধবী বলল, না, তবে সে আমাকে পাঠিয়েছে। কেন? তোমাকে নিয়ে যেতে। আজ লতার শেরপুর রাজ্যের নতুন রানী হিসেবে পরিচিতি পাবে। তার রাজ্যের সকলকে ডাকা হয়েছে। রাজকন্যা তোমাদের সবাইকে নিতে আমায় পাঠিয়েছে। তোমরা আমাদের বিশেষ অতিথি, তোমরা সেনাপতির পরিবার যে। মেঘ বলল, শুধুমাত্র সেনাপতির পরিবার বলে ডাকতে পাঠালো? মাধবী মেঘের কথার ভাবার্থ বুঝল না। সে তো জানে না মেঘ বারবার রাজমহলের আশেপাশে রাজকন্যার জন্য যেত। তার এই না জানাটা তাকে কোথায় নিয়ে যাবে কে জানে। মাধবী বলল, হ্যাঁ, যাবে না তোমরা? মেঘের আম্মা কক্ষে এসেছেন, কিছুটা সময় হলো। তিনি বললেন, অবশ্যই যাব। আমার স্বামী যাকে এই রাজ্যের যোগ্য রানী মানতে, যার জন্য জীবন দিলেন, সেই রানীকে দেখতে আমরা অবশ্যই যাব। অবশ্য সেনাপতির কাজ সম্পূর্ণ হওয়া অবধি সে এখানে ছিল। সেনাপতির শেষ কাজ সম্পূর্ণ হওয়া অবধি সে এখানে ছিল, দেখেছি তাকে, তবে রানী হিসেবে দেখিনি। তাছাড়া তখন ততটা গুরুত্ব দেইনি। তার মৃত্যুতে আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। মেঘের আম্মা কান্না করে দিল। মেঘ গিয়ে তার আম্মাকে জড়িয়ে ধরল। মেঘ বলল, নিজেকে সামলান আম্মা, এক বীরের স্ত্রী আপনি। যে বীর শহীদ হয়েছেন, আপনার খুশি হওয়া উচিত। নিজেদের সামলে মেঘ সবাইকে তৈরি হতে বলল।
মাধবীর রাজসভায় কাজ রয়েছে, তাই সে মেঘেদের অনুমতি নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ পিছু ঘুরে মেঘের উদ্দেশ্যে বলল, আমরা বন্ধু হতে পারি মেঘ? মেঘ হঠাৎ শুনে কিছুটা থমকে গেল, বেশ কিছুটা সময় নিয়ে বলল, হ্যাঁ হতে পারি। মাধবী খুশি হয়ে চলে গেল। মেঘরা তৈরি হলো রাজসভায় যাওয়ার জন্য। রাজ্যের সবাই একত্রিত হলো। আজ রাজার মুকুট বীরঙ্গলতার মাথায় উঠবে, সবাই খুশি। সবাই সেই মুহূর্তের অপেক্ষা করছে যে মুহূর্তে বীরঙ্গলতা রাজ সিংহাসনে বসবে। মেঘরাজ সবার মধ্যে অপেক্ষা করছে বীরঙ্গলতার জন্য। তার চোখে যুদ্ধের সময় লতার সাথে চোখাচোখি হওয়ার মুহূর্তটা ভেসে উঠেছে। সেদিন প্রথম সে বীরঙ্গলতা রূপে রাজকন্যাকে দেখেছে। এর পূর্বে যখন দেখা হয়েছে তখন মেঘ জানত না সে রাজকন্যা। আজ জানে, তাই হৃদয়ে আলাদা এক অনুভূতির সৃষ্টি হচ্ছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রাজা রানী রাজমাতা সহ লতা এবং মাধবী উপস্থিত হলো। সবার প্রথমে রাজমাতা কথা শুরু করলেন, আজ আপনাদের সবাইকে একত্রিত কেন করা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। সবাই হ্যাঁ বলে চিৎকার করল। রাজমাতা পুনরায় বললেন, আজ শেরপুর রাজ্যের নতুন রাজা ঠিক করা হবে, কিন্তু আমাদের এবারের শাসক রাজা নয়, বরং এক রানী, হ্যাঁ এক কন্যার হাতে রাজত্ব তুলে দেওয়া হবে। আমাদের বংশে পুত্র নেই, কিন্তু কন্যা আছে, আর সে প্রমাণ করে দিয়েছে এই রাজ্য সামলানোর জন্য সে কতটা যোগ্য। যোগ্যতার লড়াইয়ে বীরঙ্গলতা জয়ী, তাই আজ এ রাজ্যের দায়ভার বীরঙ্গলতার হাতে তুলে দেয়া হবে। এবার রাজা বললেন, আর সময় অপচয় করব না, এবার রাজ সিংহাসনে বীরঙ্গলতাকে বসানো হবে। তার মাথায় রাজমুকুট পরিয়ে দিবেন স্বয়ং রাজমাতা। রাজমাতা বললেন, তার পূর্বে আপনাদের আরও একটি তথ্য জানা উচিত। সেটি হলো, বীরঙ্গলতার অবর্তমানে এই রাজ্য পরিচালনা করবে মন্ত্রীকন্যা মাধবীলতা। মাধবীলতাকে সেই দায়িত্ব দেয়া হলো। সর্বোপরি এই রাজ্যের শাসনামলের দায়িত্ব আজ থেকে বীরঙ্গলতা এবং মাধবীলতার উপর দেয়া হলো। এরপর রাজা বীরঙ্গলতাকে রাজ সিংহাসনে বসালো। রাজমাতা সবার অনুমতিক্রমে রাজমুকুট বীরঙ্গলতার মাথায় তুলে দিল। চারিদিকে জয় জয়কার শুরু হলো। সবাই রানী বীরঙ্গলতার জয় জয়কার করছে। এর মধ্যে বীরঙ্গলতা হাত জাগিয়ে সবাইকে চুপ করার নির্দেশনা দিল। সবাই চমকে গেল। বীরঙ্গলতা কেন তাদের থামতে বলল, বিষয়টি কারো বোধগম্য হলো না। বীরঙ্গলতা সবার উদ্দেশ্যে বলল, আপনাদের সবার ভুল হচ্ছে। সবাই বীরঙ্গলতার মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে লতার দিকে তাকিয়ে রইল। সবার সব প্রশ্নের জবাব দিতে লতা বলল, জয়ধ্বনি হচ্ছে ঠিকই, তবে সেটা সঠিক নয়। রাজমাতা বললেন, তোমার এমন মনে হওয়ার কারণ? লতা মনে মনে একবার বাক্যগুলো সাজিয়ে নিল, তারপর বলল, রানী বীরঙ্গলতার জয় জয়কার নয়, সবাই কন্যা বীরঙ্গলতার জয় জয়কার করুন। সবার উদ্দেশ্যে বলছি, এই রাজ সিংহাসন কোনো রাজকন্যা কিংবা রানী অধিকার করেনি। রাজ সিংহাসন এক কন্যা অধিকার করেছে, অর্থাৎ রাজ সিংহাসনে যে বসেছে সে এক কন্যা, কন্যা বীরঙ্গলতা। হ্যাঁ, জয় জয়কার করতে হলে সবাই কন্যা বীরঙ্গলতার নামে করুন। আজের থেকে আপনারা সবাই আমাকে এই নামে সম্বোধন করবেন। আমি রাজকন্যা কিংবা রানী রূপে আপনাদের মধ্যে বিরাজ করতে চাই না, আমি কন্যা রূপে বিরাজ করতে চাই। আপনাদের কণ্ঠে উচ্চারিত কন্যা বীরঙ্গলতা শব্দ দিয়ে আমি বোঝাতে চাই, এক কন্যার শাসনামল, এই এক পরিবর্তনের সূচনা, পুত্র এবং কন্যার মধ্যে থাকা বৈষম্যের বদল ঘটায় সূচনা, এ এক কন্যার রাজত্ব। সবাই নিশ্চুপ। লতা পুনরায় বলল, এটা কন্যা বীরঙ্গলতার রাজত্ব, এখানে পুত্র কন্যার মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আপনাদের সকলের কন্যাকে তাদের কন্যারূপে সম্মান করতে হবে, তাদের নিজেদের আত্মরক্ষা শেখাতে হবে, তাদের অধিকার সম্পর্কে তাদের জানাতে হবে। মনে রাখবেন, বীরঙ্গলতার রাজত্বে পুত্রের আহারে মাছ থাকলে কন্যার আহারে থাকতে হবে, এখানে কোনো বৈষম্য চলবে না। এখন আপনাদের মধ্যে অনেক পিতারা ভাবতে পারেন কন্যার ভরণ পোষণ গ্রহণ করার মতো সামর্থ্য আপনাদের নেই, তাই আপনারা পারবেন না। তাদের জন্য বলতে চাই, কন্যাকে যে বয়সে বিবাহ দিতে চাচ্ছেন ততটা বয়স অবধি আপনার ঘরে তাকে আপনি লালন পালন করছেন, এর অর্থ ততটা কাল অবধি তাদের ভরণ পোষণের জোগাড় আপনারা করতে পারবেন। তাই আমি বলবো, ততটা কাল অবধি আপনি আপনার কন্যাকে সেই শিক্ষায় বড় করুন, যাতে এরপর সে নিজেই নিজের দায়িত্ব নিতে পারে, তার ভরণ পোষণ চিন্তা আপনাদের না করতে হয়।
আর এর জন্য যতটা সাহায্যের প্রয়োজন তা আমি আপনাদের করব। ছেলেদের জন্য যেমন পাঠদানের ব্যবস্থা আছে, তেমনি কন্যাদের জন্য ব্যবস্থা করা হবে। পুত্ররা অস্ত্র শিক্ষায় শিক্ষিত হলে কন্যারাও হবে। পুনরায় বলছি, এটা বিরঙ্গলতার রাজত্ব, এক কন্যার রাজত্ব। এখানে কোনো বৈষম্য চলবে না। রাতের আধারে কোনো কন্যার কান্নার আহাজারি এখানে চলবে না। এখানে সবাই হেসে খেলে প্রাণবন্তভাবে বড় হবে। সবাই এতক্ষণ মুগ্ধ হয়ে বিরঙ্গলতার দিকে তাকিয়েছিল। বিরঙ্গলতার বলা শেষে মেঘ বলল, রাজকন্যা, বিরঙ্গলতার জয়। মেঘের সাথে সবাই বলে উঠল। সবাই কিছুটা শান্ত হলে মেঘে বলল, রাজত্বের ভার যার হাতে থাকুক না কেন, প্রজাদের নিশ্চয়ই তাকে প্রশ্ন করার অধিকার আছে। কন্যা বিরঙ্গলতার রাজত্ব নিশ্চয়ই প্রজাদের দ্বিধা কাটানোর জন্য সকল প্রশ্নের উত্তর দেয়া হবে। লতা কিছুটা চমকালেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। তারপর বলল, অবশ্যই। মেঘ বলল, তাহলে আমরা প্রশ্ন শুরু করুন। মেঘ বলল, পুত্র এবং কন্যার বৈষম্য দূর হোক। কন্যারা নিজেদের প্রাণখোলা হাসি নিয়ে বড় হবে। তাদের কখনো জোর করে মুখে হাসি ধরে রাখার বৃথা চেষ্টা করতে হবে না। এটা খুব উত্তম কাজ। এর জন্য পুনরায় কন্যা বিরঙ্গলতার জয়। কিন্তু এখানে অনেকে মনে করতে পারে কন্যা বিরঙ্গলতা নিজে কন্যা হয় শুধুমাত্র কন্যাদের জন্য ভাবছেন। কিন্তু একজন শাসকের নিশ্চয় একপাক্ষিক ভাবনা উচিত নয়। তাই সকলের মনের দ্বিধা কাটাতে আমি আপনাকে তাদের হয়ে কিছু প্রশ্ন করতে চাই। ধরে নিন এ এক পুত্রের প্রশ্ন, অর্থাৎ আপনার সকল প্রশ্ন পুরুষের সাপেক্ষে। আপনি কি উত্তর দিতে আগ্রহী? লতা বলল, রাজত্ব প্রজাদের জন্য তৈরি। তাদের ভালো মন্দ নিয়ে ভাবনাটাকে রাজত্ব বলে। তাই তাদের প্রশ্নের জবাব দেওয়া এক শাসকের কর্তব্য। তাই আপনি প্রশ্ন করুন। তবে শুরু করলাম। লতা মাথা নাড়ালো। মেঘে বলল, আপনার কথা মতে কন্যাদের পুত্রদের মতো সব কিছু পারদর্শী হওয়া উচিত। এক্ষেত্রে অনেকে মনে করছেন, ধরে নিন আমি মনে করছি আপনি পুত্রদের অপমান করছেন। আপনি বোঝাতে চাইছেন এখানে পুত্ররা কোনো কর্মের নয়, এক কন্যার দ্বারা সব কিছু সম্ভব। তাহলে পুত্রদের রাজ্যে ভূমিকা কি রইল? লতা বিস্ময় নিয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। রাজকন্যার স্বপ্নে বিভোর এক দুরন্ত যুবককে আজ দেখতে পাচ্ছে না লতা। আজ তার সামনে এক প্রখর বুদ্ধি সম্পূর্ণ মানুষ দাঁড়িয়ে আছে। লতা বিস্ময় কাটিয়ে বলল, আমি একবারও বলিনি পুরুষদের পিছনে ফেলে নারীরা এগিয়ে যাক। আমি বলেছি তাদের নিজেদের আত্মরক্ষা অধিকার সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত। এক্ষেত্রে পুরুষদের জন্য যেহেতু পাঠদান অস্ত্র শিক্ষার ব্যবস্থা পূর্বে থেকেই রয়েছে, সেহেতু তাদের জন্য নতুন করে ভাবার কিছু নেই। এজন্য আমি শুধু কন্যাদের কথা বলেছি। এখানে কোনো পুরুষদের অমর্যাদা করা হয়নি কিংবা বলা হয়নি তারা মূল্যহীন। একটু থেমে লতা পুনরায় বলল, জগতে যেমন নারী সত্য তেমন পুরুষও সত্য। এরা একে অপরের পরিপূরক। মেঘ লতার মুখশ্রীর দিকে তাকিয়ে মনে মনে বলল, এটাই তো সেই বীরঙ্গনা। আমি চাই না তোমার চিন্তাধারা সম্পর্কে না জেনে কেউ পিছনে বিরূপ মন্তব্য ছড়াক। আমার কথায় কষ্ট পেও না বীরঙ্গনা, আমি তোমার ভালো চাই। যেদিন থেকে আমার পরিবার বৈষম্য কেটে গেছে সেদিন থেকে তোমার চিন্তাধারাকে বোঝার চেষ্টা করেছি, গভীরভাবে চেষ্টা করেছি। আমি জানি আমি সফল। তাই তোমার উত্তর এখানে সবার হৃদয়ে কাড়বে। মেঘ পুনরায় মনে মনে বলল, সবার হৃদয়যোগ্য শাসক হিসেবে কাড়ুক, কিন্তু অন্য কিছু হিসেবে নয়। কারণ সেটা যে আমি তোমার। আমার হৃদয় কেড়ে নিয়ে শান্তি হয়নি তোমার যে অন্যদের কাড়বে। আপনার পরবর্তী প্রশ্ন। মাধবীর কথায় হুঁশ ফিরল মেঘের। এখানে লতার জায়গায় অন্য কেউ থাকলে মাধবী হয়তো বাধা দিত, কিন্তু এখানে প্রশ্ন লতাকে করা হয়েছে, যার অর্থ উত্তর যথার্থ। ভরসা আছে মাধবীর। তাই আগ বাড়িয়ে মেঘকে প্রশ্ন করতে বলল। মেঘ বলল, আমরা জানি নারীরা কোমল, মোহনীয়, নরম, তুলতুলে। তাদের হৃদয় এতটাই কোমল যে শত্রুদের ক্ষমা করে বুকে জড়িয়ে নিতে সময় নেয় না। আমার প্রশ্ন হলো, আপনি যে নারীদের ব্যাখ্যা করলেন তার কি সেই কোমল নারীর মধ্যে পড়ে যাদের ছোঁয়ায় একটা সংসার পরিপূর্ণ হয়? লতা বলল, সৃষ্টিকে বদলানো আমার কর্ম নয়। নারীদের সৃষ্টি করা হয়েছে কোমলভাবে। তাই বলে আত্মরক্ষা শেখা, নিজের অধিকার সচেতন হওয়ার অর্থ তার কোমলতা বিলুপ্ত হওয়া নয়। এর যথাযথ ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারণ এর ব্যাখ্যা হয় না। তবে আমি বিশ্বাস রাখছি আপনাদের সবার সামনে প্রমাণ হয়ে যাবে একজন যোদ্ধাও কোমল হৃদয়ের হয়। মেঘ বলল,
আমরা সেই প্রমাণ পাওয়া অবধি অপেক্ষা করব। আমার পরবর্তী প্রশ্ন, আপনি কি নারীদের নিয়ে সৈন্যদল তৈরি করতে চান? অর্থাৎ আপনার মতো এই রাজ্যের কন্যারাও যুদ্ধে অংশ নিবে? লতা বলল, মনের উপর চাপ দিতে নেই। যদি কারো ইচ্ছে হয় সে যোদ্ধা হবে, তবে তাকে বাধা না দেওয়া উচিত। সেক্ষেত্রে আমি চাইব হোক তারা যোদ্ধা, আমার সাথে তারা যুদ্ধের ময়দানে যাক। এক্ষেত্রে পুরুষের প্রয়োজনীয়তা কোথায়? কোথাও নেই। আমি যে যুদ্ধক্ষেত্রে গিয়েছি, যুদ্ধে জয়লাভ করেছি, তা কি শুধুমাত্র আমি একা নিয়ে এসেছি? আমার সাথে সৈন্যরা যায়নি? তারা কি পুরুষ নয়? নারীদের যুদ্ধের ময়দানে যাওয়ার অর্থ এই নয় আমার পুরুষ সৈন্যরা থেমে যাবে। আমার কথা হলো, আমরা সবাই এক, এখানে কোনো বৈষম্য নেই। আমরা যা করব একসাথে করব, কাউকে পিছনে ফেলে নয়। অনেকের ধারণা নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হলে নিজের স্বামীকে অমান্য করা শুরু করবে। দেখা গেল স্বামীর সাথে হানাহানি লাগিয়ে দেবে। এখানে আপনি কি বলবেন? কন্যা কাদের? আপনাদের নয়? কন্যা কি শুধু এক মাতার? কন্যা পিতার নয়? কন্যা মাতা পিতা উভয়েরই হয়। তাহলে তাদের কিভাবে শিক্ষা দিতে হবে সেটা দায়ভার শুধু মাতা কেন নিবে? প্রত্যেকটা মানুষের প্রথম শিক্ষার স্থান হলো তার নিজের পরিবার। তার পিতা তার মাতার কীরূপ আচরণ করবে, তার মাতা তার পিতার কীরূপ আচরণ করবে, সেটা দেখেই তো সে শিখবে স্বামী স্ত্রী একে অপরের জন্য কী করণীয়। সেক্ষেত্রে যদি আপনি পুরুষ হয়ে শুধু স্ত্রীর থেকে সম্মান আশা করেন অথচ তাকে সম্মান করেন না, সেক্ষেত্রে আপনি আশা রাখেন কি করে যে সবাই অসম্মান সয়ে আপনাকে সারা জীবন সম্মান করবে? কন্যারা আত্মরক্ষা শিখবে, এর অর্থ নয় তারা অভদ্র অসভ্য হবে। আপনারা পিতা মাতা, আপনাদের দায়িত্ব সন্তানকে সঠিক শিক্ষা দেয়া। এক্ষেত্রে আপনারা নিজেরা তাদের শেখাবেন। শেখানোর অর্থ নির্যাতন নয়, এর অর্থ ভালোবাসা। ভালোবেসে স্নেহ দিয়ে যদি আপনি কাউকে কাছে ডাকেন, সেই মানুষটা আপনাকে ভালোবাসতে বাধ্য থাকবে। আর হ্যাঁ, নারীরা হলো তারা যারা একটুখানি ভালোবাসায় তাদের হৃদয় দিয়ে দেয়। এক্ষেত্রে পুরুষ স্বামীর সততা, ভদ্রতা, চরিত্রের উপর নির্ভর। আপনার চরিত্র ভালো হলে আপনার স্ত্রী আপনার সাথে দ্বন্দ্ব কেন করবে? চরিত্র ভালো না হলে আপনার অত্যাচার কেন সহ্য করবে? তবুও যারা ব্যতিক্রম তাদেরকে বদলাতে হবে। সে নারী হোক বা পুরুষ, দুজনকে বদলাতে হবে। কন্যা বীরঙ্গলতার রাজত্বে নারী পুরুষ কারো উপরে নির্যাতন হবে না, হতে দেয়া যাবে না। এখানে স্ত্রীরা স্বামীর সেবা করবে, স্বামীরাও স্ত্রীর সেবা করবে। তারা একে অপরকে ভালোবাসবে, সম্মান করবে, মর্যাদা দিবে। এখানে একপাক্ষিক কোনো নির্যাতন চলবে না। তবুও যারা অন্যায় করবে তাদের জন্য ভয়াবহ শাস্তি ঠিক করা হবে। এতক্ষণ সবাই মুগ্ধ হয়ে লতা এবং মেঘের কথা শুনছিল। অন্যদিকে মাধবী এবং লতা দুজনে মেঘের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। লতা মেঘের প্রশ্নের ভাবার্থ ঠিকই বুঝতে পেরেছে। মেঘ যে লতার চিন্তাকে সবার মধ্যে তুলে ধরতে চেয়েছে তা সে বুঝেছে। সবাই কন্যা বীরঙ্গলতার নামে জয় জয়কার শুরু করলো। মাধবী লতাকে একটু পাশে নিয়ে গিয়ে বলল, লতা শোন, হ্যাঁ বল। দেখ, আমাদের রাজ্যে তো বর্তমানে কোনো সেনাপতি নেই, তো আমি বলছিলাম কি সেনাপতির দায়িত্বটা মেঘরাজকে দিলে হয় না? মেঘরাজ যে বীর সেটা যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রমাণ করে দিয়েছে, তাছাড়া বুদ্ধিমানও বটে। তা তোর প্রশ্ন শুনে তুই বুঝলি। আর সেনাপতির ত্যাগের বিনিময় এটুকু তো পেতেই পারে, কি বলছিস? আচ্ছা দেখছি। লতা সবাইকে চুপ করতে বলে বলল, আপনারা জানেন এতক্ষণ যিনি আমায় প্রশ্ন করলেন তিনি কে? অনেকে হ্যাঁ সূচক, অনেকে না সূচক শব্দ করলো। লতা বলল, যারা চেনেন না তাদের জন্য আমি ওনাকে নিজের পরিচয় বলতে বলবো। মেঘ বলল, আমি মেঘরাজ, রাজ্যের সাবেক সেনাপতির পুত্র। লতা বলল, আপনারা তো শুনলেন তিনি সেনাপতি পুত্র। সেনাপতি আমার জন্য নিজের জীবন দিয়েছেন, তার অবদান আমি কখনো ভুলব না। আমি সে বিষয় নয়, অন্য বিষয়ে বলতে চাচ্ছি। সেদিন যুদ্ধক্ষেত্রে সেনাপতি পুত্র উপস্থিত ছিল, তিনি আমাদের সাথে যুদ্ধ করেছেন। এক্ষেত্রে বলা যায় সে বীর। তার বিচক্ষণতার কথা কি বলবো, সেটার কিছুটা প্রমাণ আপনারা নিশ্চয়ই পেয়েছেন। তো মাধবীলতা তাকে আমাদের রাজ্যের সেনাপতি হিসেবে যুক্ত করতে যাচ্ছে। আপনারা আমার পরিবার। এই মাথার মুকুট দেখিয়ে, মুকুট যখন থেকে মাথায় নিয়েছি তখন থেকে আপনারা সবাই আমার পরিবার। আপনাদের রক্ষা করা, আপনাদের ভালো খারাপ চিন্তা করা আমার ধর্ম। আমার পরিবারের সব কিছু সবার সিদ্ধান্তে নেওয়া উচিত। তাই মাধবীলতার প্রস্তাবকে আমি আপনাদের কাছে রাখলাম। এবার আপনারা সিদ্ধান্ত নিন প্রস্তাবটা গ্রহণযোগ্য কিনা। সবাই বেশ বিস্ময় নিয়ে লতার দিকে তাকালো। এর পূর্বে রাজারা তাদের ভালো মন্দের কথা ভাবলেও
কখনো তাদের থেকে সিদ্ধান্ত নেয়নি। লতার পিতা অর্থাৎ পূর্বের রাজাও বেশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে লতার দিকে। সে মনে মনে বলল, সেই ছোট্ট পুতুলটা এত বড় কবে যে হলো যে নিজের পিতাকে ছাড়িয়ে গেল। সবার সিদ্ধান্ত নিয়ে মেঘরাজকে সেনাপতির দায়িত্ব দেয়া হলো। সবাই বীরঙ্গলতার জয় জয়কার করছিল। তখন হঠাৎ মন্ত্রী বলল, বীরঙ্গলতার রাজত্বে নাকি কোনো অন্যায় চলবে না। তাহলে আমাদের সাথে অন্যায় কেন করা হয়েছে? সবাই থমকে গেল। রাজমাতা বেশ রাগান্বিত কণ্ঠে বললেন, তোমাদের সাথে অন্যায় হয়েছে? কি সেই অন্যায়? মন্ত্রী বলল, অবশ্যই অন্যায় হয়েছে, আমার কন্যার সাথে অন্যায় হয়েছে। রাজমাতা বললেন, অহেতুক তর্ক করা বন্ধ করো। আপনি এভাবে আমার মুখ বন্ধ করতে চাচ্ছেন রাজমাতা? মার্জনা করবেন, আপনি তো রাজমাতা নন। এখন রাজ্যের রাজার পরিবর্তন হয়েছে, সেই সাথে রাজমাতার আসনও। ব্যঙ্গ করে, আমি সেসব কথায় আসতে চাচ্ছি না। আমি রাজধর্ম মতে বলতে চাই, আমি আপনার উত্তরাধিকারী। বীরঙ্গলতার সাথে সাথে মাধবীলতারও রাজ্যের সিংহাসনে বসার যোগ্য। কন্যাদের যে যদি বসতেই হয় তবে বীরঙ্গলতার স্থানে মাধবীলতা নয় কেন? আমরা যেভাবে যুদ্ধ করে কে যোগ্যতা বিবেচনা করে রাজত্ব লাভ করেছি, সেভাবে বীরঙ্গলতা ও মাধবীলতার যোগ্যতার প্রমাণ নেওয়া হয়নি কেন? রাজমাতা বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন। মন্ত্রী এতক্ষণ অবধি চুপ ছিল, হঠাৎ করে এভাবে বাধা দিচ্ছে কেন? অন্যদিকে লতার পিতা বললেন, মাধবীকে তো লতার পরে স্থান দেওয়া হয়েছে। মুকুট যার মাথায় থাকুক, দায়িত্ব দুজনকে দেয়া হয়েছে। মন্ত্রী বলল, এটা তো রাজধর্ম নয়। রাজধর্মের রাজত্ব একজনই অধিকার করে এবং সেজন যোগ্যতার প্রমাণ দিয়ে অর্জন করে। রাজমাতা বললেন, বীরঙ্গলতা প্রমাণ দিয়ে রাজত্ব অর্জন করেছে। মন্ত্রী বলল, সেই প্রমাণটা মাধবীও দিয়েছে। যুদ্ধক্ষেত্রে শুধু লতা ছিল না, মাধবীও ছিল। এবার লতা বলল, আপনার যদি মনে হয় মাধবীর সাথে অন্যায় হয়েছে, তাহলে সে অন্যায়ের প্রতিকারও করা হবে। মাধবী আমার বোন, আমার বন্ধু। সে যদি এই সিংহাসন লাভ করতে চায় তবে আমি বাধা দেব না, কারণ আমি জানি আমি যেমন রাজ্য কল্পনা করি মাধবী সে রাজ্যের সূচনা ঘটাবে। মাধবীবিহীন আমি কিছুই নই, তাই ওর রাজত্ব লাভ মানে আমার লাভ। সেজন্য আমি রাজমুকুট মাধবীর মাথায় সসম্মানে তুলে দেব। মন্ত্রী বলল, আমি দয়া নয় যোগ্যতার প্রমাণ চেয়েছি। তোমাদের মধ্যে লড়াই করে বিচার করা হবে কে যোগ্য। কারো দানে মাধবী রাজত্ব লাভ করবে না। এবার মাধবী বলল, থামুন আপনারা। আপনাদের তর্ক বিতর্ক শোনার জন্য এখানে রাজ্যের মানুষেরা উপস্থিত হয়নি। তারা লতার মাথায় রাজমুকুট কতটা শোভা পেয়েছে সেটা দেখতে এসেছে। তাই অহেতুক তর্ক বন্ধ করুন। লতা কিছু বলতে চাইছিল, মাধবী তাকে থামিয়ে দিয়ে বলল, সমস্যা যখন আমাকে নিয়ে তখন জবাব আমি দেব। আব্বাজান, আপনার হয়তো মনে হতে পারে লতা আমার থেকে অযোগ্য, কিন্তু আপনার মনে হওয়া দিয়ে জগৎ চলবে না। এখানে আপনি ব্যথিত সবাই জানে লতা কতটা যোগ্য। আমি লতার কাছে নগণ্য। একটু থেমে পুনরায় বলল, রাজত্বের লোভ আমার কোনো কালই ছিল না, আজও নেই। রাজত্ব মানে যদি আপনারা ভাবেন এটা শুধুমাত্র একটা রাজমুকুটে সীমাবদ্ধ, তবে ভুল ভাবছেন। সেটা শুধুমাত্র রাজমুকুটে নয়, বরং বিশাল এক দায়িত্ব, যে দায়িত্ব পালন করার মতো সাহস আমার নেই। তাই নিঃসন্দেহে যোগ্য লতা। আমি খুব ছোটোবেলা থেকে লতার সাথে এক কক্ষে রাত্রি যাপন করি, অর্থাৎ দিন এবং রাত সবটা সময় জুড়ে আমরা একত্রে থাকতাম। তবুও আমাদের মধ্যে অনেক পার্থক্য। কী পার্থক্য জানেন? তাহলে শুনুন। খুব ছোটোবেলায় লতা যখন তার আম্মাকে হারায়, তখন থেকে কিংবা বলা চলে তার পূর্ব মুহূর্ত থেকেও অনেকটা বুঝদার হয়ে উঠেছিল। বড়দের মতো করে সব কিছু ভাবত, সব পদক্ষেপ তাদের মতো নেওয়ার চেষ্টা করত। লতা আমাকেও বলতো ওর সেই কঠিন কঠিন বাক্য, যার অর্থ অনেকটা বিস্তার, যেটা আমার ছোট্ট মস্তিষ্ক বুঝতে পারতো না। লতার কথা আমি বুঝতে পারতাম ঠিকই, তবে তার সঙ্গ ছেড়ে কখনো যায়নি। কেননা আমার সবসময় মনে হতো লতা যা বলে সব ঠিক। লতার কথার মর্মার্থ যত গভীর হোক না কেন, তার সিদ্ধান্ত সঠিক। এই জন্য ছোটো থেকে আমি লতাকে অনুসরণ করে বড় হয়েছি। সেই হিসেবে বলা যায় লতা আমার গুরু। শিষ্য কখনো গুরুর থেকে যোগ্য হতে পারে না। লতা যখন ছোটোবেলায় আমাকে বলতো কন্যাদের স্বাধীনতা নেই, তারা যন্ত্রণায় প্রতিনিয়ত পুড়ছে, তখন বুঝিনি কন্যাদের যন্ত্রণা বলতে ও কী বুঝিয়েছে। লতা যখন বলল তাদের স্বাধীনতা পাওয়ার অধিকার রয়েছে, তখনও বুঝিনি কেমন স্বাধীনতার কথা বলছে। তবে সেদিন বুঝেছি যেদিন বদ্ধ কক্ষ নিজের আম্মাকে যন্ত্রণায় ছটফট করতে দেখেছি। সেদিন বুঝেছি আমার স্বাধীনতার প্রয়োজন, তার আনন্দ বাঁচার অধিকার রয়েছে।
যার থেকে জীবনের অর্থ শিখেছি তার থেকে নিজেকে যোগ্য বলাটা আমার জন্য লজ্জার। আমি লজ্জিত হতে চাই না, তাই দয়া করে কেউ আমাকে লজ্জা দিয়ে কোনো বাক্য বলবেন না, হাত জোর করে। লতা এক দৃষ্টিতে মাধবীর দিকে তাকিয়েছিল। মাধবী হাত জোর করতেই তার হাত ধরে বুকে জড়িয়ে নিয়ে কান্না করে দিল। মন্ত্রী অপমানিত বোধ করে চলে গেল। মন্ত্রী তার স্ত্রীর বাহু চেপে ধরে বলল, তোর কন্যা আমার সব ইচ্ছে মাটি করে দিল। প্রথমে চুপ ছিলাম, শেষে সহ্য করতে না পেরে বললাম, আর তোর কন্যা আমার। কথাটি সম্পূর্ণ না করে মন্ত্রী তার স্ত্রীর গায়ে থাপ্পড় মারার জন্য হাত তুলতে যাবে, তখনই পদ্মাবতী ধরে নিল। মন্ত্রী পদ্মাকে দেখে বেশ অবাক হলো। এখানে মাধবী থাকলে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু পদ্মাবতী, বিষয়টা মন্ত্রীর একার হচ্ছে তেমন নয়। মন্ত্রীর স্ত্রীও বেশ চমকে গেলেন। পদ্মা বলল, এটা এক কন্যার রাজত্ব, এখানে কোনো নারীর অসম্মান আর হবে না। আমার বোন বীরঙ্গলতা এই রাজ্যের শাসক। তার পরিবারের মধ্যে যদি এমন অন্যায় হয় তবে সে তার প্রজাদের পরিবার ঠিক কী করে করবে? তাই আজ থেকে সব অন্যায়ের প্রতিকার হবে। মন্ত্রী চিৎকার দিয়ে বলল, পদ্মা। পদ্মা বলল, মার্জনা করবেন, আপনার চিৎকার আমাকে আর দমাতে পারবে না। আমি সাহসী দুই বোনের আপা। আজ যদি নিজে ভয় পাই তবে তাদের আপা হওয়ার যোগ্যতা আমি হারিয়ে ফেলব। আমি আমার আম্মাকে নিয়ে গেলাম। যদি কোনো দিন সম্মানের সাথে আম্মাকে স্ত্রী মর্যাদা দিতে পারেন, সেদিন আপনার কক্ষে ডাকবেন। পদ্মা তার আম্মার হাত ধরে নিয়ে গেল। এতটা সময় পদ্মার আম্মা নীরব রইলেন। অন্যদিকে সেনাপতি মেঘরাজ এতক্ষণ পর লতাকে একা পেল, এজন্য বেশ খুশি হলো। লতা অন্দরমহলের দিকে যাচ্ছিল, কিন্তু মেঘরাজ তাকে বাধা দিতে তার সামনে চলে গেল। লতা বলল, কিছু বলবে? মেঘ বলল, হ্যাঁ বলবো, বলো। নিজেকে আমার কাছ থেকে আড়াল রাখলেন কেন? কি ব্যাপার, হঠাৎ আপনি করে সম্বোধন করছো? যতই হোক, রানীর সাথে কথা বলছি, তাই সীমা লঙ্ঘন করতে চাচ্ছি না। শাসক সেনাপতির সম্পর্ক রাজ্যসভা অবধি থাকুক, এর বাইরে আমরা কিন্তু বন্ধু। হ্যাঁ, এমন বন্ধু যে বন্ধুর থেকে নিজেকে আড়াল করে। আড়াল কখন করলাম? তুমি কি কখনো জিজ্ঞেস করেছো বীরঙ্গলতাকে তার সাথে আমার কি সম্পর্ক? নিজের মতো করে তার সই ভেবে নিলে আমায় এখন দোষ দিচ্ছ? তা না হয় ভেবেছি, কিন্তু তোমাকে নাম তো জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, আমার ভুল হয়েছে, এসব কথা এখন থাকবে কেন? আমি বলছি তাই। আচ্ছা, থাকলে তবে উত্তর দাও, কিসের? আমার অনুভূতি সম্পর্কে তো তুমি অবগত, সেই অনুভূতির পরিবর্তে আমি কি জবাব পাবো? লতা বললে, এসব কথা থাক, রাজকার্যে মন দাও। শুধু সেনাপতি হলেই হবে না, তার জন্য দায়িত্ব পালন করতে হবে। কি কি করতে হবে তুমি বলে দাও, আমি করে নিচ্ছি, তবে জবাবটা দাও, পরে দিব। আপাতত শোনো, কি কাজ করতে হবে তোমাকে বলো। আজ তুমি এবং মাধবী রাজ্যে ঘুরে বেড়াবে, রাতে দেখবে রাজ্যের পরিস্থিতি। যেটা ভুল মনে হবে সেটা মাধবীর সাথে আলাপ করবে, বাকিটা মাধবী দেখে নেবে। আর কি কি কাজ করতে হবে সেটা মাধবীর থেকে শুনে নিও। আচ্ছা। লতা চলে যাচ্ছিল, মেঘ পেছন থেকে বলল, বীরঙ্গনা। লতা পিছু ঘুরে জিজ্ঞেস করলো, কি? আমার পিতার মৃত্যুর জন্য কে দায়ী? লতা মনমরা হয়ে গেল, তারপর বলল, হঠাৎ প্রশ্ন। দেখো, আমার অসাবধানতার জন্য আমার পিতা মারা গেছে। আমি এর জন্য নিজেকে শান্ত করতে পারছি না। সেই সাথে সেদিন আমার পিতা কিন্তু অপরপক্ষের আঘাতে মারা যায়নি, গিয়েছে আমাদের পক্ষের আঘাতে মারা। এক্ষেত্রে ধরে নেওয়া যায় অপরাধী আমাদের মধ্যের, যে তোমার শত্রু, তোমাকে মারতে চেয়েছিল কিন্তু পিতা সফল হতে দেয়নি। এখন আমাদের দায়িত্ব নয় কি তাকে খুঁজে বের করা? লতা বলল, আপাতত তুমি সেনাপতির কাজে মন দাও, আমি দেখছি মানে কি বীরঙ্গনা? তুমি ভয় পেও না, আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি অবশ্যই আসল অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করব। তাকে আমি অনেক পূর্ব থেকে খুঁজে বের করার চেষ্টা করছি, তবে বিশ্বাস রাখো, আমি এবার তাকে খুঁজে বের করব এবং যথাযথ শাস্তি দেব। তোমার কাউকে সন্দেহ হয়? লতা চুপ করে গেল। মেঘ বলল, কাকে সন্দেহ করছো? দুঃখিত, তুমি এবার আসতে পারো। মেঘরাজ সম্মতি জানালো। যেতে যেতে বলল, উত্তরের অপেক্ষায় রইলাম। লতা কিছু বলল না, অন্দরমহলে চলে গেল। অন্দরমহলে যেতে তার পিতার ডাক পড়ল। পিতার কক্ষে প্রবেশ করে বলল, আমাকে কেন ডাকছিলেন? লতার আব্বা বলল, তোমাকে একটা উপহার দিতে চাই, ভেবো না এটা তোমার আম্মার থেকে পাওয়া উপহার, আমি দিচ্ছি না, এটা তোমাকে। লতা বলল, আপনি দিলেও বা কী সমস্যা? না, তুমি নিবে কি না? এত জড়তা নিয়ে যখন সন্তানের সাথে কথা বলতে হয় তখন ধরে নিতে হয় ত্রুটি সে পিতার মধ্যে বিরাজমান। আমার তো ভুল হয়েছে, আমি একজন ভালো পিতা হতে পারিনি। লতা চুপ করে রইল। লতার পিতা তাকে তার মায়ের একটি গলার হার তার হাতে দিয়ে বলল, তোমার আম্মা এটা বিশেষভাবে তোমার জন্য রেখেছিল,
আমি শুধু সঠিক সময় তোমার হাতে দিতে চাচ্ছিলাম। আজ যে সঠিক সময় এসেছে। লতা হাতে নিল, তারপর পিতার চোখে চোখ রেখে বলল, পিতার ধর্মই সন্তানকে আগলে রাখা। আগলে রাখতে যেজন জানে সে কখনো ব্যর্থ পিতা হয় না। লতা চলে গেল। লতার পিতা ভাবনায় পড়ে গেল। তার লতার সেই ছোটবেলার কথা মনে পড়ল, যখন থেকে সে লতার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতেন। লতা কোথায় যায়, কি করে, সব কিছু। মূলত তিনি চাননি লতা কোনো বিপদে পড়ুক। এরকম একদিন গভীর রাতে লতা লুকিয়ে রাজ্যে ঘুরতে বের হয়েছিল। সেদিন রাজ্যে ডাকাত পড়েছিল, সবার সব কিছু লুট করছিল। ঘটনাক্রমে লতার সাথে ডাকাতদের সাক্ষাৎ হয়। সেদিনও তাদের সাথে লতার যুদ্ধ হয়, যদিও সে যুদ্ধে লতা খুবই নগণ্য ছিল। এতটাই নগণ্য ছিল যে প্রথম পদক্ষেপে টিকতে পারল না। যখন চোখের সামনে নিশ্চিত মৃত্যুকে দেখছিল, ঠিক তখন মুখশ্রী কাপড়ে আবৃত এক যোদ্ধা লতাকে বাঁচাতে এগিয়ে এলো। ডাকাতদের পরাজিত করে সে লতার ক্ষতস্থানে যত্ন করে কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল। সেদিন লতা তার মুখ না দেখলেও তার সে অনুভব করতে পেরেছিল। সে অনুভব তাকে বুঝিয়ে দিয়েছিল এটা তার পিতা। অতীত শেষ। লতা কক্ষের বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ মুখ কক্ষের ভিতরে দিয়ে বলল, সন্তানরা পিতা মাতার স্পর্শ অনুভব করতে পারে, আর কন্যারা একটু বিশেষভাবে তার পিতার সহ অনুভব করতে পারে। এটা কন্যা এবং পিতার আলাদা সম্পর্ক। প্রহরীরা একে অপরের মধ্যে কথা বলছিল। তাদের কথোপকথন হলো, আজ রাতে বিশেষ পাহারা দিতে হবে। রাজা, লতার পিতা, খবর পেয়েছেন তার শত্রুর। সেদিন যাকে দোষী বলা হয়েছিল আসলে সে প্রকৃত দোষী ছিল না। রানীর সন্তানের মৃত্যুতে তার হাত ছিল না, অন্য একজন ছিল। সে বীরঙ্গলতাকেও মারার চেষ্টা করছিল। কাল রাজা তার নাম বলবে এবং তার বিচার হবে রাজ্যের সভায়। হ্যাঁ, আমিও শুনেছি। তাই তো বাহিরটা ভালোভাবে পাহারা দিতে হবে। তাদের কথোপকথনের শেষে একটি ছায়া পালিয়ে গেল। তারা সেটা লক্ষ্য করেনি। গভীর রাত। রাজমহলের বাহিরে শত শত পাহারাদার, কিন্তু অন্দরমহলটা বেশ ফাঁকা। একজন খুব সাবধানে এগিয়ে যাচ্ছে রাজার কক্ষের দিকে। সাবধানে এক পা করে এগিয়ে গিয়েছে সে। রাজা গভীর নিদ্রায় ছিল। লোকটি নিজের হাতের ধারালো তলোয়ার দিয়ে রাজার পেট বরাবর আঘাত করল। তলোয়ারটি রাজার পেটে লাগার পূর্বে মাধবী সেটা ধরে নিল। মাধবী শান্ত কণ্ঠে বলল, কে তুমি? আগন্তুক ভয় পেয়ে গেল। মাধবী নিজে তার মুখ থেকে কাপড় সরিয়ে দিল। মাধবী বেশ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এতক্ষণে রাজাও জেগে গেল। তারও চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। মাধবী বলল, এজন্য লতা আমাকে আজ রাজমহলে থাকতে দিতে চায়নি। আগন্তুক বসে পড়ল। লতা এবং মেঘরাজ রাজ্যের মানুষের মধ্যে আদৌ পরিবর্তন ঘটেছে কিনা সেটা দেখতে রাজ্যে বের হয়েছে। এতক্ষণ অবধি সব কুটির স্বাভাবিক লাগলো। এবার যে কুটিরের সামনে সে দাঁড়িয়েছে সেখান থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। লতা নির্ভয়ে কুটিরে কড়া নাড়ল। ভিতর থেকে একজন দরজা খুলে দিয়ে বলল, কি চাই? লতা বলল, বাচ্চারা কান্না করছে কেন? লোকটি বলল, সেটার জবাবদিহিতা আপনাকে দিতে হবে। মেঘ বলল, অবশ্যই দিতে হবে। কারা আপনারা? লতা মুখশ্রী থেকে কাপড় সরালো। লোকটি ভয় পেয়ে গিয়ে বলল, বীরঙ্গলতা আপনি? লতা বলল, হ্যাঁ আমি জানি একদিনে রাজ্যের পরিস্থিতি বদলানো সম্ভব নয়। আমি যদি রাজমহলে বসে থাকি তবে আপনার কোনো কালে বদলাবেন না। এবার বলুন, বাচ্চারা কেন কাঁদছিল? আসলে মেঘ বলল, বাচ্চাদের ডাকুন। লোকটি ভয়ে ভয়ে বাচ্চাদের নিয়ে আসলো। লতা তাদের সামনে হাঁটু ভেঙে বসে বলল, কাঁদছ কেন? বাচ্চাদের মধ্য থেকে বড় যে সে বলল, আব্বা আম্মাকে খুব মেরেছে, আমাদের কাউকে খেতে দেয়নি, আমরা এই জন্য কাঁদছি। তুমি আমাদের কান্না হাসিতে বদলে দিবে রানী? আমি রানী তা তোমাদের কে বলল? আমরা তোমাকে চিনি, আমরা জানি তুমি আমাদের দুঃখ ভুলিয়ে দিতে এসেছ। আম্মা বলেছে বীরঙ্গলতা সবার দুঃখ কমিয়ে দিবে। তাই তোমাদের দুঃখ দূর করতে এখন আমি কি করতে পারি? ছোট বাচ্চাটি বলল, আমাদের খাবার দাও। লতা মেঘের দিকে ইশারা করলো। মেঘ ঝোলা থেকে কিছু ফলমূল বাচ্চাদের দিল। বাচ্চারা খাবার পেয়ে বেশ খুশি হলো। লতা এবার লোকটির উদ্দেশ্যে বলল, আপনার স্ত্রী কোথায়? পাশের কক্ষে। বড় বাচ্চাটি বলল, আম্মা খুব অসুস্থ। লতা পাশের কক্ষে চলে গেল। মহিলাটির মাথায় হাত দিয়ে দেখলো বেশ গরম। মহিলাটি বেশ কাঁপছে। লতা লোকটির উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি ওনার চিকিৎসার ব্যবস্থা করুন, পানি নিয়ে আসুন। লতাকে লোকটি একটি পাত্রে পানি দিল। লতা সেটায় একটি শুকনো কাপড় ভিজিয়ে মহিলার মাথায় ছোয়ালো। লোকটিকে এবং মেঘরাজকে পাশের কক্ষে যেতে বলল। তারা চলে গেল। লতা ভেজা কাপড় দিয়ে মহিলার সারা অঙ্গ মুছে দিল। কিছুক্ষণের মধ্যে মহিলাটি একটু সুস্থ হলো।
আধা খোলা চোখে একবার বীরঙ্গলতাকে দেখে নিল। লতা বাচ্চাদের মহিলার কাছে রেখে লোকটির কাছে গিয়ে বলল, তাকে এভাবে আঘাত কেন করলেন? লোকটি বলল, সারাদিন 2 পয়সা রোজগার করি, সে দিয়ে আমাদের সবার অন্ন জোগাড় হয় না। অল্প খাবারে সে সন্তুষ্ট নয়। গরিব ঘরে জন্মানো বাচ্চাদের এত চাহিদা থাকতে নেই। ও তা বুঝতে চায় না। কাজ শেষে ফিরলে ওর অহেতুক ঘ্যানঘ্যানানি সহ্য হয় না, তাই আঘাত করেছি। আমি জানতাম আপনি আসবেন, তাও মেরেছি, কারণ আমার রাগ নিয়ন্ত্রিত ছিল না। আপনার রাজ্যে আপনি বৈষম্য দূর করতে চান, কিন্তু ক্ষুধার জ্বালায় কাতর পরিবারের মধ্যে সমতা আপনি কিভাবে আশা করেন? পুরুষদের যেমন পরিবর্তন হওয়া উচিত, তেমন নারীদেরও পুরুষদের অবস্থান বুঝে কথা বলা উচিত নয় কি? আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনার বিচারে কি বলে? লতা এতক্ষণ চুপ করেছিল, লোকটির কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর বলল, আমি শুধু পুরুষদের পরিবর্তনে বিশ্বাসী নই। আপনাদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। এটার একমাত্র কারণ দারিদ্রতা হলে আমি ব্যবস্থা করব। কাল ভোর হলে আপনার স্ত্রী যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবেন। আপাতত কিছু স্বর্ণমুদ্রা রাখুন, এ দিয়ে কাজ চালিয়ে নিন, বাকিটা দেখছি। লতা এবং মেঘ তাদের বিদায় জানিয়ে চলে এলো। এভাবে বেশ কয়েকটা কুটিরে তারা থেমেছে। তাদের মধ্যে নারী পুরুষ সবার দোষ রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের অহেতুক মারধর করা হয়েছে। আশা করা যায় অহেতুক বিষয়গুলো বন্ধ হবে লতার আগমনে। সবাই যখন নিশ্চিত হবে শাসক স্বয়ং রাজ্য পাহারা দেয়, তখন তাদের মধ্যে ভয় ঢুকে যাবে, আর এই ভয়ে তারা স্ত্রীদের গায়ে অকারণে হাত তোলা বন্ধ করবে। লতা এবং মেঘরাজ রাজমহলের উদ্দেশ্যে পা বাড়ালো। লতা বলল, আমাদের দারিদ্রতা দূরীকরণে কিছু একটা করা উচিত। মেঘ বলল, আমিও সেটা ভাবছি। সেক্ষেত্রে কি করা যায়? মেঘরাজ বলল, আমার কাছে একটা উপায় আছে। কি? আমাদের রাজ্যের প্রজারা নানান ধরনের শস্য উৎপাদন করে, তবে তারা সেটা সঠিক স্থানে বিক্রি করতে পারে না, কারণ তারা আশেপাশের যে রাজ্যগুলোতে শস্য বিক্রয় করে সে রাজ্যে একই শস্য উৎপাদিত হয়, তাই তাদের কম অর্থে শস্য দিতে হয়। এক্ষেত্রে আমরা সেই সব রাজ্যকে খুঁজে বের করতে পারি যেখানে আমাদের রাজ্যে যা উৎপাদিত হয় তা হয় না, কিন্তু অন্য কিছু হয়। এক্ষেত্রে তারা আমাদের শস্য অধিক মূল্য দিয়ে ক্রয় করবে। উত্তম। সেনাপতির দায়িত্বের জন্য তুমি সত্যি যোগ্য, তবে এতে আরও একটি লাভ হতে পারে। কি? আমাদের রাজ্যে তাদের রাজ্যের শস্য ক্রয় করা যেতে পারে, তাতে রাজ্যের প্রজারা নতুন কিছুর সাথে পরিচিত হবে। এজন্য আপনাকে একটি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দিতে হবে প্রজাদের, তবেই সম্ভব। আচ্ছা, তাহলে কালকে সংবাদটি সবাইকে দিয়ে দাও এবং কিছু গুপ্তচর নিয়োগ দাও যারা আমাদের সঠিক তথ্য জোগাড় করে দিতে পারবে। আচ্ছা। কিছুটা পথ যেতে মেঘরাজ বসে পড়ল। লতা বলল, কি হলো, বসে পড়লে কেন? মেঘরাজ বলল, তুমি মানুষ তো? লতা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। মেঘরাজ বলল, মানুষ এতটা পথ হাঁটতে পারে? হেঁটে হেঁটে পুরো রাজ্য ঘুরলে, এখন আবার রাজমহলে যাচ্ছ, ক্লান্তি নেই তোমার? লতা মেঘরাজের পাশে বসে বলল, রাজ সেনাপতির কণ্ঠে এরকম শব্দ বেমানান। রাজ সেনাপতি মানুষ, কোনো ভিন গ্রহের প্রাণী নয় যে ক্লান্তি থাকবে না। রাজ্য চালনায় ক্লান্তি থাকতে নেই মেঘরাজ। মেঘরাজ লতার দিকে পলক্ষীনভাবে তাকিয়ে রইল। প্রথম লতার মুখে নিজের নাম শুনল। যদিও পূর্বে রাজা মেঘরাজ বলে ব্যঙ্গ করে নাম বলেছিল, তখন অতটা ভালো লাগেনি যেটা আজ লাগলো। মেঘরাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লতা বলল, এভাবে কি দেখছ? মেঘরাজ বলল, আমার বীরঙ্গনাকে। এসব চিন্তা থেকে কখন বেরিয়ে আসবে মেঘরাজ? মেঘরাজ মন খারাপ করে বলল, তুমি চাও আমি বের হয়ে আসি? হ্যাঁ চাই। কেন? আমি সাধারণ প্রজা বলে? আমার কাছে রাজা প্রজা বলতে কোনো শব্দ নেই। আমি শুধু জানি মানব ধর্ম, এখানে কোনো ভেদাভেদ নেই। তবে আমার অনুভূতিকে গ্রহণ করতে পারছো না কেন? এটা হয় না। কেন হয় না? তুমি অনেক কিছুতে পারদর্শী বলে, তোমার জীবনে কোনো ব্যর্থতা নেই বলে। আমি তো সেদিন তোমায় বললাম, কলঙ্কবিহীন তুমি বড় বেমানান। একটু থেমে পুনরায় বলল, আমাকে কলঙ্করূপে গ্রহণ করে নেও না বীরঙ্গনা। লতা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শাসক, আমার অনেক শত্রু। আমি না চাইতেও অনেকে আমার শত্রু হয়ে গেছে মেঘরাজ। যে কোনো সময় আমি মারা যেতে পারি শত্রুর আঘাতে, তাই আমি চাই না আমার সাথে কারো নাম জড়িয়ে থাকুক। মৃত্যু তো সৃষ্টির ধর্ম, তাই বলে তার জন্য জীবনের গল্প অসমাপ্ত রাখব? লতা কিছু বলল না। মেঘরাজ পুনরায় বলল, আমায় ভালোবাসতে ভয় পাচ্ছ তুমি? যদি বলি হ্যাঁ, কিসের ভয়? পরিপূর্ণ স্ত্রী না হতে পারার ভয়। দেখো, এখন আর আমি সাধারণ কন্যা নই। আমি চাইলেও নিজের স্বামীর সাথে তার কুঠিরে গিয়ে থাকতে পারবো না। তোমার নিশ্চয়ই নিজের স্ত্রীকে নিয়ে স্বপ্ন আছে।
তোমার আম্মার তার বৌমার সেবা পাওয়ার অধিকার আছে। বৌমাকে নিজ গৃহে রাখার ইচ্ছা আছে। সে কি চাইবে নিজ গৃহ ছেড়ে আমাদের রাজমহলে এসে থাকতে? চাইবে না। সে হয়তো এতে অপমানিত বোধ করবে। যতই বলি না কেন বৈষম্য দূর করব। কোথাও না কোথাও গিয়ে কন্যাদের জীবনে স্বামী সেবা, তাদের ইচ্ছের মূল্যায়ন করা এক স্ত্রীর ধর্ম। তোমার কুটিরে যেতে হলে আমাকে রাজত্ব ছাড়তে হবে, কিন্তু সবার চিন্তাধারার পরিবর্তন না এনে আমি রাজত্ব ছাড়তে পারবো না। তোমাকে ছাড়তে হবে না, তুমি দুদিক সামলে চলবে। আমি জানি তুমি পারবে। তুমি একসাথে রাজ্য এবং আমার পরিবারকে সামলে চলবে। আর এটা বীরঙ্গলতার কাছে সামান্য ব্যাপার। তবুও সবার পরিবর্তন না ঘটা অবধি আমি নিজের সাথে কাউকে জড়াতে পারবো না। ততদিন অবধি আমি অপেক্ষা করব। লতা মেঘরাজের দিকে তাকিয়ে রইল। মেঘরাজও তার দিকে তাকিয়ে রইল। লতার চোখের ভাষায় সব কিছু বুঝিয়ে দিচ্ছে, সেই সব কথা যেগুলো সে মুখে বলতে পারেনি। লতা বলল, চলো। মেঘরাজ সম্মতি দিল। দুজনে রাজমহলের উদ্দেশ্যে হাঁটা ধরল। রাজমহলে পৌঁছে লতা মেঘরাজকে বিদায় জানিয়ে অন্দরমহলে প্রবেশ করতে এগিয়ে গেল। পিছন থেকে মেঘরাজ বলল, এ জন্ম তোমার লড়াইয়ের সঙ্গ দিয়ে কাটিয়ে দিতে চাই বীরঙ্গনা। যতদিন অবধি তোমার স্বপ্ন সত্যি না হয় ততদিন অবধি তোমার সঙ্গ দিতে চাই বন্ধু হয়ে। তারপর না হয় তোমাকে পর ইচ্ছে প্রকাশ করব। ততদিন অবধি অপেক্ষা করব। লতা পিছু ঘুরে তাকালো। মেঘরাজ পুনরায় বলল, এ জন্মে যদিও অপেক্ষার সমাপ্তি না ঘটে তবে পরজন্মে আমি তোমার পিছু পিছু ঘুরব। ভালোবাসি বীরঙ্গনা। লতা চলে গেল। লতা রাজার কক্ষে প্রবেশ করতে মাধবী ওর বাহু ধরে জিজ্ঞেস করলো, এজন্য তুই আমাকে রাজমহলে থাকতে দিতে চাসনি? আমি জোর না করলে তো তুই রাজ্য পরিদর্শনে বের হতি না। মাধবী কথা বলতে বলতে কান্না করে দিল। লতা আগন্তুকের দিকে তাকিয়ে বলল, তোমাকে কে পাঠিয়েছে? মাধবী বিস্মিত হলো। লতা পুনরায় বলল, আমি জানি কাকি আম্মা তুমি আসল অপরাধী নও, তাই অহেতুক কোনো বাক্য বলো না। হ্যাঁ, আগন্তুক মাধবীর আম্মা, যার জন্য মাধবী বেশ ভেঙে পড়েছে। বারবার লতা এবং মাধবী মন্ত্রীর স্ত্রীকে জিজ্ঞেস করছিল কে তাকে পাঠিয়েছে। মন্ত্রীর স্ত্রী একবারের জন্য মুখ খুলল না। লতা বলল, তুমি যখন বলবে না তখন আমি খুঁজে নিচ্ছি। মাধবী উদ্যানে মন খারাপ করে বসেছিল। লতা গিয়ে তার কাঁধে হাত রাখল। মাধবীর মধ্যে তাতে কোনো ভাবান্তর দেখা দিল না। লতা বলল, মন খারাপ? না, সত্য মেনে নেওয়ার ক্ষমতা আমার আছে। তুই মানতে চাচ্ছিস না যে কাকি আম্মা কিছু করেনি? আমি যে নিজের চোখে তাকে দেখলাম, তখন বললাম না চোখের দেখা সব নয়? তাহলে বলছিস না কেন তুই কাকে সন্দেহ করছিস? আমার মনে হয় তুই সব জানিস, তা বলতে চাইছিস না কেন? প্রমাণ ছাড়া কোনো কথা বলা যুক্তিযুক্ত নয়। অনুমানে সব হয় না। সেটা রাজ্যের সকলের জন্য, আমার জন্য নয়। আমি তোর কথা না জানলে কে জানবে বল আমাকে? আচ্ছা বেশ, বলছি, তবে তুই নিজেকে সামলে নিবি সেটা কথা দে। নিজের আম্মাকে ওখানে দেখেছি, তখন যদি সামলে চলতে পারি সেখানে জগতের যেই দোষী হোক না কেন আমার কিছু যায় আসে না। আমার আম্মার থেকে গুরুত্বপূর্ণ কেউ নেই আমার কাছে, যে দোষ করলে আমি ভেঙে পড়ব। লতা মজা সুরে বলল, তার মানে বলতে চাচ্ছিস তোর আম্মা প্রিয়, আমি প্রিয় নই? তোর স্থানটা আমার কোথায় সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, এই জগতে সবাই ভুল করতে পারে, কিন্তু তুই না, তাই তোর কথাটি আসেনি। আশা করি আমার কথার ভাবার্থ বুঝতে পারছিস। লতা কিছু বলল না, মুচকি হাসলো। পুনরায় বলল, আমার আমিটা ভুল করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, কিন্তু লতা ভুল করবে সেটা জগতের শ্রেষ্ঠ সত্যবাদী এসে বললেও আমি বিশ্বাস করব না। তুই আমার ঠিক এতটা জুড়ে আসিস, এতটা কাছের, ভরসার। মাধবীর বুকের বা পাশে হাত দিয়ে বলল, তুই আমার এখানটায় এমনভাবে জুড়ে আসিস যে পুরুষ হলে আমি তোকে জোর করে ছিনিয়ে নিজের করে নিতাম। লতা বলল, জানি, আমি বিশ্বাস করি। এবার নাম বল। হ্যাঁ। মাধবী কিছু বলল না, নীরব থাকলো। রাজ্যে ছড়িয়ে গেল মন্ত্রীর স্ত্রী রাজাকে খুন করতে গিয়ে ধরা পড়েছে, তবে তিনি আসল অপরাধী নন, তাকে বাধ্য করা হয়েছে। যে তাকে বাধ্য করেছে তাকে কাল রাজসভায় সবার সামনে কন্যা বীরঙ্গলতা শাস্তি দিবেন। সবাইকে রাজের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। কাল সকাল অবধি মন্ত্রী স্ত্রীকে কড়া নজরদারিতে রাখা হবে। খবরটি যখন রাজ্যে ছড়িয়ে যাচ্ছিল তখন লতা মনে মনে বলল, শুধুমাত্র অন্দরমহলে রটলে তুমি যে নিজের আসল রূপে ফিরবে না তা আমি বুঝে গেছি, তাই তোমার জন্য আমার এই আয়োজন। মেঘরাজ হাতে একটি পুষ্প নিয়ে লতাকে খুঁজছিল। রাজমহলে লতাকে না পেয়ে উদ্যানে চলে গেল।
উদ্যানে আসতে তার সাথে মাধবীর দেখা হলো। মাধবী তার হাতে পুষ্প দেখে জিজ্ঞেস করলো, পুষ্প কার জন্য? মেঘরাজ হকচকিয়ে গিয়ে বলল, এটা আসলে এটা কি এটা করছো? এটা কার? এটা আসলে হ্যাঁ, এটা আসলে। মেঘরাজ ঘাবড়ে গিয়ে বলে দিল, এটা তোমার জন্য। মাধবীর মুখে হাসি ফুটে উঠল। সত্যি এটা আমার জন্য? হ্যাঁ, বন্ধু তো তুমি আমার, তাই তোমাকে দিলাম। মেঘরাজ মাধবীর দিকে পুষ্প এগিয়ে দিল। মাধবী হাত বাড়িয়ে নিয়ে বলল, শুধু বন্ধু বলে দিলে? না মানে আচ্ছা থাক, তোমাকে আর মানে করতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। মেঘরাজ বিস্ময় নিয়ে বলল, কি বুঝেছ? মাধবী পুষ্পটি মেঘের মুখশ্রীতে ছুঁয়ে দিয়ে বলল, তুমি যা বুঝিয়েছ। মাধবী লজ্জা পেয়ে চলে গেল। মেঘ হতভম্ব হয়ে গেল, মনে মনে বলল, আমি তাকে কি বোঝালাম? মেঘরাজ ভাবনা বাদ দিয়ে উদ্যান থেকে আরেকটি পুষ্প নিয়ে লতাকে খুঁজতে গেল। লতা একটি কাজে বাইরে গেছিল। রাজমহলে প্রবেশ করতে মেঘরাজের সাথে দেখা। লতা কিছু বলবে, তারপরে মেঘরাজ লতাকে নিয়ে উদ্যানে চলে গেল। লতা বলল, কি হলো, এভাবে টানছো কেন? মেঘরাজ তাকে উদ্যানের একটা ফাঁকা স্থানে গিয়ে বলল, বীরঙ্গনা, আমার একটা ইচ্ছে রাখবে? কি বলো, রাখবে? রাখার মতো হলে চেষ্টা করব। তাহলে চোখ বন্ধ করো। কেন? মেঘ অনুরোধের ভঙ্গিতে বলল, দয়া করে করো না। লতা চোখ বন্ধ করে নিল। মেঘরাজ বলল, একটু বেশি সাহস দেখাচ্ছি, মার্জনা করো। অনুভূতিগুলো বড্ড গাঢ়, ইচ্ছে যে তার একটু বেশি। বলতে বলতে মেঘরাজ লতার কেশ খুলে দিল। কোমর অবধি ঘন কালো কেশগুলো খুলে পড়ল। মেঘরাজ হাতের পুষ্পটা লতার কানে গুঁজে দিল। লতা চোখ খুলে ফেলল। মেঘরাজ এক ধ্যানে লতার দিকে তাকিয়ে রইল। লতা বলল, সাহসটা রাজকার্যে দিলে ভালো হতো না? মেঘরাজ লতার কথাকে গুরুত্ব না দিয়ে বলল, অপরূপা, মায়াবিনী, মনহরিণী। লতা বলল, আর? মেঘরাজ বলল, তোমার মধ্যে সব কিছু রয়েছে, যেমন শিক্ষা তেমন রূপ তেমন গুণ। লতা বলল, গায়ের গড়ন বড্ড চাপা। এটা তো তোমার আলাদা সৌন্দর্য, তোমাকে এই গড়নে বেশ লাগছে, একদম মায়াবী। মুখশ্রী জুড়ে শুধু মায়া আর মায়া। একটু থেমে মেঘরাজ বলল, তোমার গায়ের গড়ন তোমার পরিপূর্ণতা দিয়েছে বীরঙ্গনা। লতা বলল, ভালোবাসার দৃষ্টি ত্রুটি দেখে না। মেঘরাজ মুচকি হাসল। লতা চুপ করে দাঁড়িয়ে রইল। মেঘরাজ বলল, একটু কমতি রয়েছে। কিসের? মেঘরাজ কিছু না বলে চলে গেল। কোথা থেকে একটা কালো তিলক নিয়ে এসে লতার কপালে ছুঁয়ে দিল। তারপর লতার পিছনে চলে গেল। হাতে একটি দর্পণ নিয়ে লতার মুখশ্রীতে সামনে ধরল। তারপর বলল, কেমন লাগছে আমাদের? লতা দর্পণে এক মনে তাকিয়ে রইল। সেখানে তার মুখশ্রীর পিছনে মেঘের মুখশ্রী দেখাচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে রাজা থেমে গেলেন। প্রহরীদের পূর্বে মেঘরাজ সরিয়ে দিয়েছিল, তাই উদ্যানে লতা এবং সে ছাড়া কেউ ছিল না। রাজা কিছু না বলে চলে গেল। অন্যদিকে লতার হুঁশ ফিরতে বলল, তোমার কাজ শেষ হয়েছে? আপাতত হ্যাঁ, তবে আমি যে কাজ দিলাম তাতে মন দাও, আর আমাকেও কাজ করতে দাও। আচ্ছা। মেঘরাজ চলে গেল। রাজ্যে গিয়ে সকলের সামনে লতার হয়ে ঘোষণা দিল তাদের শস্য দিয়ে লাভবান করার কথা। তাতে লতার কিভাবে সাহায্য করবে তা বলেছে। অন্যদিকে কন্যাদের জন্য পাঠদান, অস্ত্রবিদ্যা শেখানোর জন্য আলাদা ঘর তৈরি করা হচ্ছে। তার দেখাশোনা মেঘ করে চলেছে। লতা রাতের জন্য গভীরভাবে অপেক্ষা করছে। আজকের রাতটা তার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গভীর রাত। মন্ত্রীর স্ত্রী কক্ষে প্রহরী পাহারা দাঁড়ানো। কেউ একজন সেখানে আসলো। প্রহরীদের হাতে কেউ একজন স্বর্ণমুদ্রা তুলে দিল। তাদের সরিয়ে লোকটি কক্ষে প্রবেশ করলো। কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল।